দেখো, গত সেশনে আমরা আলোচনা করেছিলাম পেঁয়াজের সম্পর্কে। আজ আমরা আলোচনা করতে চলেছি ভাইগটস্কির তত্ত্ব সম্পর্কে। তো চলো আলোচনাটা আমরা শুরু করি। তো পাশের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, ইনি হলেন লিভ ভাইগটস্কি। ইনি জন্মগ্রহণ করেছিলেন 17 নভেম্বর 1896 খ্রিস্টাব্দে এবং মারা যান 11 জুন 1934 খ্রিস্টাব্দে। মাত্র 38 বছর তিনি বেঁচে ছিলেন। ইনি ছিলেন একজন রাশিয়ান সাইকোলজিস্ট এবং সোশ্যাল কন্ট্রাকটিভিস্ট। ইনি যে বিষয়টার উপর মুখ্য জোর দিয়েছিলেন, মুখ্য ফোকাস করেছিলেন, সেটা হলো সোশিও কালচারাল অ্যাসপেক্টের ওপর তিনি মুখ্যত জোর দিয়েছিলেন। তো তার তত্ত্ব থেকে আমরা থ্রি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আমরা পেয়ে থাকি। তো এই তিনটে অ্যাসপেক্ট হলো সোশ্যাল ইন্টারাকশন, কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। সোশ্যাল ইন্টারাকশন মিন্স, এনার মতে অর্থাৎ লিভ ভাইগটস্কির মতে আমরা অর্থাৎ শিশুরা বা বাচ্চারা শিখে থাকে মূলত সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে। অর্থাৎ তাদের শিক্ষণের ক্ষেত্রে সামাজিকতা ও সংস্কৃতি অর্থাৎ কালচার, এই দুটো বিশেষ ভূমিকা পালন করে। ইনি সেই সম্পর্কে জোর দিয়েছেন। তিনি বলেছেন মুখ্যত বাচ্চারা সোশ্যাল ইন্টারাকশন এবং কালচারের মাধ্যমে কিন্তু শিখে থাকে। এছাড়াও একটা ইম্পর্টেন্ট টুল হলো ল্যাঙ্গুয়েজ। লিভ ভাইগটস্কির মতে ল্যাঙ্গুয়েজ হলো তাদের শিক্ষণের একটা গুরুত্বপূর্ণ টুল হিসেবে আমরা বলতে পারি। তাহলে তোমরা এখানে মনে রাখবে যে ভাইগটস্কির প্রধান যে তিনটি দিক বা তিনটি বিষয় তত্ত্ব থেকে উঠে আসে, সেই তিনটি বিষয় হলো কি সোশ্যাল ইন্টারাকশন, কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। নেক্সট আসছি, দেখো আরও কিছু বিখ্যাত টপিক সম্পর্কে তিনি বলেছেন। তার মধ্যে হচ্ছে জেডপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, স্ক্যাফোল্ডিং, আর হচ্ছে এমকেও অর্থাৎ মোর নলেজেবল আদার্স। তো এই তিনটে বিষয় এবার আমরা দেখে নেব। তো দেখো, জেডপিডি অর্থাৎ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট সম্পর্কে বলা হচ্ছে জেডপিডি। তো লিভ ভাইগটস্কি বলেছেন যে আমরা যখন কোনো কাজ শুরু করি তখন নিশ্চয়ই আমরা একটা লক্ষ্যকে স্থির রেখে বা পরিসীমা নির্দিষ্ট করে শুরু করি। তো এইটা যদি আমি একটা চিত্রর মাধ্যমে বুঝি, তো ধরো এর মধ্যে একটা ছোট চিত্র নিলাম, যেখানটায় আমি রয়েছি। অর্থাৎ আমার লক্ষ্য হলো এই পরিসীমাটা, অর্থাৎ আমার পরিসীমাটা আমি নির্দিষ্ট করে নিয়েছি এবং আমি অবস্থান করছি বর্তমানে এইখানে। অর্থাৎ আমাকে এখান থেকে এই পরিসীমা পর্যন্ত পৌঁছাতে মাঝখানের এই ডিস্টেন্সটা আমাকে অতিক্রম করতে হবে, অবশ্যই করতে হবে। তাহলে এই যে পরিসীমাতে যেখানে আমি বর্তমানে রয়েছি, যে কেন্দ্রে রয়েছি, অর্থাৎ এই জিনিসটা আমার আয়ত্তে আছে আর আমার লক্ষ্য আরও এগিয়ে যাওয়া। তো এই যে এগিয়ে যাওয়ার জন্য মাঝখানে আমাকে যে ডিস্টেন্সটা অতিক্রম করতে হবে, সেই জিনিসটাকে অতিক্রম করার জন্য আমাদের একটা হেল্প প্রয়োজন হয়, আমাদের একটা হেল্পের প্রয়োজন হয়। এই হেল্পটাকেই আমরা বলবো স্ক্যাফোল্ডিং। এই হেল্পটাকেই বলবো আমরা স্ক্যাফোল্ডিং। ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে এই হেল্পটা হবে টেম্পোরারি মানে আমাদেরকে এই পরিসীমাতে বা লক্ষ্যতে পৌঁছতে অবশ্যই সাহায্য করবে, কিন্তু আমরা কখনোই এই হেল্পটার উপর বা সহযোগিতাটার উপর যেন নির্ভরশীল না হয়ে যায়। অর্থাৎ এটা ছাড়া আমরা যে চলতে পারবো না বা সেখানে পৌঁছে আমরা নিজেদের কাজটা করতে পারবো না হেল্প ছাড়া। হ্যাঁ, সর্বদা যদি আমাদের হেল্পটা প্রয়োজন হয়েই যায় তাহলে কিন্তু সেটা হবে না, সেটা কিন্তু তখন স্ক্যাফোল্ডিং হবে না, সেটা নির্ভরশীলতা হয়ে যাবে। স্ক্যাফোল্ডিং মিন্স হচ্ছে একটা তোমার টেম্পোরারি হেল্প। ঠিক আছে,
এবার দেখো, এই যে টেম্পোরারি আমরা হেল্পটা পাচ্ছি, এই টেম্পোরারি হেল্পটা আমি কার কাছ থেকে পাবো? নিশ্চয়ই এই যে পরিসীমাতে বা লক্ষ্যে পৌঁছতে গেলে নিশ্চয়ই আমার সেই সম্পর্কে অভিজ্ঞ একটা মানুষের প্রয়োজন। অর্থাৎ ধরো আমি একটা বীজগণিতের অঙ্ক করছি, ঠিক আছে? বীজগণিতের অঙ্কটা করার জন্য আমার একটা সূত্র প্রয়োজন, কিন্তু সেই সূত্রটা আমি জানি না। তাহলে আমাকে নিশ্চয়ই একটা টিচার সহযোগিতা করবে সেই সূত্রটা জানবার জন্য, বা কোন সূত্রটা সেখানে কাজে লাগবে সেটা বোঝবার জন্য সহযোগিতা করবে। কিন্তু সর্বদাই যে শিক্ষকেরই প্রয়োজন হবে প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে, তা কিন্তু হবে না। শিক্ষক একবার আমাদেরকে হেল্প করে দিল যে দেখো এইরকম অঙ্কটা করার জন্য এইভাবে আমাদেরকে সূত্রটা প্রয়োগ করতে হবে, এবং এই ধরনের অঙ্ক ভবিষ্যতে করতে গেলে আমাদেরকে এইভাবে সূত্র প্রয়োগ করে সমাধান করতে হবে। এই যে সূত্র প্রয়োগ করতে হবে, হ্যাঁ, কোন সূত্রটা প্রয়োগ করতে হবে, নিশ্চয়ই আমার থেকে যে বেশি জানে সে নিশ্চয়ই বলতে পারবে। তাহলে আমার থেকে টিচার বেশি জানে, তো তখন সেই ব্যক্তিটা হয়ে যাবে, হ্যাঁ, মোর নলেজেবল আদার। মানে হচ্ছে সেই সম্পর্কে অভিজ্ঞ, আমি যে সম্পর্কে জানতে চাইছি, বা আমি যে পরিসীমা বা লক্ষ্যে পৌঁছতে চাইছি, সেই টপিকটা বা সেই জিনিসটা সম্পর্কে জানে এমন একজন ব্যক্তি, হ্যাঁ, যে জিনিসটা সম্পর্কে ভালোভাবে জানে এমন একজন ব্যক্তির হেল্প নিশ্চয়ই আমার লাগবে। তাহলে হেল্পটা যে করছে সেটা হচ্ছে কি স্ক্যাফোল্ডিং, আর যে করছে মানে যেভাবে করছে সেটা হচ্ছে স্ক্যাফোল্ডিং, আর যে করছে সেটা হচ্ছে মোর নলেজেবল আদার। বোঝা গেল নিশ্চয়ই? তাহলে এই যে আরও ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা এখানে 3টে পেলাম, সেটা কি কি? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, স্ক্যাফোল্ডিং, আর হচ্ছে মোর নলেজেবল আদার। এই 3টে আমাদেরকে এখান থেকে মনে রাখতে হবে। দেখো, তারপরে নেক্সট আমি দেখো কিছু ছবি এখানে দিয়েছি তোমাদেরকে ওই আগের বিষয়গুলো বোঝার ক্ষেত্রে। দেখো এখানটায় এই বাচ্চাটা শিখতে চাইছে সাইকেল চালানো। তাহলে তার লক্ষ্য বা পরিসীমা কি? সাইকেল চালানোটা শেখা। এবার সাইকেল চালানোটা শিখতে সহযোগিতা করছে সেই সম্পর্কে জানা একজন অভিজ্ঞ ব্যক্তি। হতে পারে তার এটা বাবা বা অন্য কেউ, যে ওই সাইকেল চালানো সম্পর্কে অধিক জানে। হ্যাঁ, এবার কি এই যে হেল্পটা তিনি করছেন, এই হেল্পটা কিন্তু সর্বদা তিনি করবেন তবেই সে সাইকেল চালাতে পারবে তেমন না। সাইকেলটা চালানো শেখার জন্য যতটুকু হেল্পের প্রয়োজন ততটুকু তিনি করছেন। তারপরে ধীরে ধীরে দেখো এখানে কিন্তু তিনি হাতটা ছেড়ে দিয়েছেন এবং বাচ্চাটা নিজে নিজেই সাইকেলটা চালাতে পারছে। এইটাই হলো জেডপিডি, স্ক্যাফোল্ডিং এবং এমকেও। তাহলে এখানে জেডপিডি কোনটা? সাইকেল চালাতে শেখাটা লক্ষ্য বা পরিসীমা। স্ক্যাফোল্ডিং কোনটা? স্ক্যাফোল্ডিং হচ্ছে এই যে অভিজ্ঞ মানুষটা যিনি তাকে সহযোগিতা করছেন। আর এমকেও স্ক্যাফোল্ডিং মানে হচ্ছে যে সহযোগিতা করার ধরনটা, আর এমকেও হচ্ছে এই পার্সেনটা যিনি কিনা সহযোগিতা তাকে করছে। এই ধরনের দেখো আরও কিছু উদাহরণ আমি দিয়েছি, যেমন হচ্ছে ক্রিকেট খেলা, ক্যারাম খেলা। তো ক্রিকেট খেলা শেখার জন্য একটা অভিজ্ঞ কোচের দরকার হয়, হ্যাঁ, কিন্তু লক্ষ্যটা তোমার থাকতে হবে যে আমি ক্রিকেট খেলা শিখবো বা ক্রিকেট খেলতে আমি ইচ্ছুক, তবেই কিনা মোর নলেজেবল পারসন, সেই সম্পর্কে মোর নলেজেবল পারসন তোমাকে হেল্প করতে পারবে। ঠিক সেরকম ক্যারাম খেলা এক্সেট্রা যেইগুলো রয়েছে এবং যেগুলো তুমি শিখতে চাইছো এবং একটা মোর নলেজেবল পারসনের কাছ থেকে তুমি কোচ পাচ্ছ, কোচটা পেয়ে তুমি আরও অধিক তাড়াতাড়ি এবং সুন্দরভাবে সেই জিনিসটা তুমি শিখে নিতে পারছো। দেখো নেক্সট হচ্ছে ভাইগটস্কি তত্ত্ব থেকে আরও আমরা বিশেষ কিছু তথ্য পেয়ে থাকি। তার মধ্যে হচ্ছে দেখো কোলাবোরেটিভ প্রজেক্ট, কোঅপারেটিভ লার্নিং, রিসিপ্রোকাল টিচিং, দেন হচ্ছে পিয়ার টিউটরিং, দেন হচ্ছে অ্যাসিস্টিভ লার্নিং। এই জিনিসগুলো কিন্তু আমরা পেয়ে থাকি ভাইগটস্কির দেওয়া তত্ত্ব থেকে। তো দেখো এখানে কোলাবোরেটিভ প্রজেক্ট মানে হচ্ছে যে একত্রিতভাবে কোনো প্রজেক্ট
করা, একত্রিতভাবে কোলাবোরেটিভভাবে কোনো প্রজেক্ট করা। কোঅপারেটিভ লার্নিং এখানেও হচ্ছে দেখো একত্রিতভাবে একে অপরের মাধ্যমে তোমার লার্নিং অর্থাৎ শিক্ষণ প্রক্রিয়াটা সমাধা করা। রিসিপ্রোকাল টিচিং এটা হচ্ছে পারস্পরিক একটা শিক্ষণ পদ্ধতি যেখানে একে অপরকে সহযোগিতা করবে। পিয়ার টিউটরিং মানে হচ্ছে যে বা যারা তোমার সঙ্গে একই ক্লাসের মধ্যে পড়াশোনা করছে এবং তোমরা একে অপরকে সহযোগিতা করছো সেই টপিকটা, কোনো একটা টপিক নিয়ে তোমরা আলোচনা করছো, সেই টপিকটা তোমার জানার জন্য আরও তোমরা চেষ্টা করছো এবং সে সম্পর্কে একে অপরকে সহযোগিতা করছো। অ্যাসিস্টিভ লার্নিং এটাও আমরা ক্লাসরুমে দেখে থাকি যে কোনো একটা বিষয় সম্পর্কে টিচার তোমাদের অ্যাসিস্ট করে দিচ্ছে এবং তোমরা সেই বিষয়টা সম্পর্কে জানছো এবং ভবিষ্যতে আরও জানার চেষ্টা করছো এবং সঠিক যে অ্যাসেসটা করার জন্য একজন অ্যাসিস্টিভ থাকছে সেখানে উপস্থিত। এই সমস্ত জিনিসগুলো আমরা পেয়ে থাকছি ভাইগটস্কির তত্ত্ব থেকেই। নেক্সট হচ্ছে দেখো এই যে পারস্পরিক শিক্ষণ প্রক্রিয়াটা এখানে একটা ছকের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি। দেখো এখানে যদি আমি ক্লাসরুমের কথাটা চিন্তা ভাবনা করে থাকি পারস্পরিক শিক্ষণ প্রক্রিয়ার ক্ষেত্রে, তো সেখানে একজন টিচার নিশ্চয়ই উপস্থিত থাকে। সেই টিচার কি করতে পারে, কোয়েশ্চেনিং করতে পারে, মানে প্রশ্ন করতে পারে, যে কোনো প্রশ্ন করতে পারে, সেই প্রশ্নটাকে মানে প্রেডিকশন করতে পারে কোনো ছাত্রছাত্রী, আবার সেটাকে ক্লারিফাই করতে পারে, ক্লারিফাই করে সেটাকে সামারাইজিংয়ে আমরা পৌঁছতে পারি। এই যে টোটাল প্রক্রিয়াটাকে বলছি আমরা পারস্পরিক শিক্ষণ প্রক্রিয়া। এখানে একে অপরকে সহযোগিতা করে শিক্ষণ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে থাকে। নেক্সট আসছি দেখো যে এই যে আমরা এতক্ষণ ধরে বুঝলাম ব্যাপারগুলো, তো ভাইগটস্কি অ্যাকচুয়ালি বলতে চাইছেন কি। ভাইগটস্কি তিনি যে থিওরিটা দিয়েছেন সেই থিওরিটার ওপর সবথেকে মুখ্যত তিনি নির্ভর করেছেন দুটো জিনিসের ওপর। সেটা হচ্ছে কি, একটা সোশ্যাল ইন্টারাকশন আর দ্বিতীয়টা হচ্ছে মেকিং মিনিং প্রসেস। ঠিক আছে, সোশ্যাল ইন্টারাকশন ব্যাপারটা কি আমরা আগেই আলোচনা করলাম, যে তিনি বলছেন যে একজন বাচ্চা শিক্ষণ প্রক্রিয়া এবং তার কগনিটিভ ডেভেলপমেন্টটা, তার বৌদ্ধিক বিকাশটা সবচেয়ে বেশি ঘটে থাকে সোশ্যাল ইন্টারাকশনের উপর নির্ভর করে। এছাড়াও তিনি বলেছেন যে হি স্ট্রংলি বিলিভ দ্যাট কমিউনিটি প্লেজ এ সেন্ট্রাল রোল। কমিউনিটি কিন্তু একটা মুখ্যত ভূমিকা পালন করে থাকে মেকিং মিনিং, মানে জীবনের অর্থ। আমরা নিশ্চয়ই জীবনের অর্থ খুঁজে বেড়াই, মানে আমরা আমাদের উদ্দেশ্য খুঁজে বেড়াই, যেটাকে আমরা জীবনের অর্থ দিয়ে মানে নির্দেশ করে থাকি। তো এই যে জীবনের অর্থ খুঁজতে সহযোগিতা করে কমিউনিটি, তিনি এটা বলছেন। তাহলে ভাইগটস্কি মূলত যে বিষয়গুলোতে তার তত্ত্ব বা থিওরি থেকে মুখ্যত ভূমিকা দিয়েছেন বা মুখ্য জোর দিয়েছেন, সেগুলো হলো কি সোশ্যাল ইন্টারাকশান, আর কমিউনিটি, আর হচ্ছে সোশ্যাল লার্নিং। এই তিনটে বিষয়ের উপর তিনি সবচেয়ে বেশি জোর দিয়েছেন। আর কমিউনিটি কিন্তু মেকিং মিনিংয়ে আমাদের সহযোগিতা করে, হ্যাঁ, এটা তিনি বলেছেন। নেক্সট আমরা আসছি দেখো পরবর্তী এই পেজে আমরা আলোচনা করছি যে ভাইগটস্কি যে থিওরিটা দিয়েছেন এবং পিয়াজের যে থিওরিটা আমরা পূর্বে ভিডিওতে আলোচনা করেছিলাম, গত একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, সেই ভাইগটস্কির সাথে পিয়াজের থিওরির মধ্যে কি পার্থক্য দেখা যায়। এখানের মধ্যে আমরা আগে আলোচনা করলাম ভাইগটস্কিতে যে তিনি মুখ্যত যে বিষয়গুলির ওপর জোর দিয়েছেন কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে কালচার অ্যাফেক্টিং বিষয়টার উপর, তারপরে হচ্ছে সোশ্যাল ফ্যাক্টরসের ওপর, আর তিনি ল্যাঙ্গুয়েজের ওপর কিন্তু সবচেয়ে বেশি জোর দিয়েছেন কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তিনি ল্যাঙ্গুয়েজটাকে একটা গুরুত্বপূর্ণ টুল বলেছেন। কিন্তু আমরা পিয়াজের থিওরিটা যদি পড়ি তাহলে দেখব তিনি এই বিষয়টাকে পুরোপুরি একদম ইগনোর করে দিয়েছেন বিষয়টাকে।
এছাড়াও কি যে অ্যাকর্ডিং টু ভাইগটস্কি অ্যাডাল্টস আর অ্যান ইম্পর্ট্যান্ট সোর্স অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। ভাইগটস্কি আরও বলছেন যে বাচ্চাদের কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে অ্যাডাল্টসরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে থাকে। আর সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে পিয়াজে বলেছেন যে কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে আগে ল্যাঙ্গুয়েজটা তারা শেখে, আগে থট আসে তারপরে তারা ল্যাঙ্গুয়েজটা শেখে। এটা বলেছেন কে? পিয়াজে বলেছেন কে? কি বলেছেন যে আগে থটটা আসে তারপরে তারা ল্যাঙ্গুয়েজটা শেখে। কিন্তু এই জিনিসটাকে পুরোপুরি উল্টো বলেছেন হচ্ছে ভাইগটস্কি। তার মতে বাচ্চারা ফার্স্টে ল্যাঙ্গুয়েজ শেখে, দেন তাদের মধ্যে থটটা আসে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। আর তিনি এই ল্যাঙ্গুয়েজটাকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ টুল বলেছেন। কে? না, লিভ ভাইগটস্কি। দেখো পরবর্তী পেজে আমরা আলোচনা করছি যে সোশ্যাল ইনফ্লুয়েন্স অন কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে সোশ্যাল ইনফ্লুয়েন্সটা কীভাবে ভূমিকা পালন করে থাকে। অ্যাকর্ডিং টু ভাইগটস্কি সোশ্যাল ইন্টারাকশন ইনভলভিং কোঅপারেটিভ অর কোলাবোরেটিভ ডায়ালগ প্রমোটস কগনিটিভ ডেভেলপমেন্ট। তো তিনি এই দুটো বিষয়কে গুরুত্ব দিয়েছেন যে কোলাবোরেটিভ অ্যান্ড কোঅপারেটিভের মাধ্যমে তাদের কগনিটিভ ডেভেলপমেন্টটা কিন্তু ঘটে থাকে। এছাড়া পরবর্তীতে তিনি বলেছেন দ্য চাইল্ড অকার্স থ্রো সোশ্যাল ইন্টারাকশন উইথ এ স্কিলফুল টিউটার। একজন যিনি সেই সম্পর্কে ভালোভাবে জানেন এবং যেই সম্পর্কে বাচ্চা শিখতে চাইছে সেই সম্পর্কে যার কাছে শিখতে চাইছে সে যেন সেই বিষয়টাতে সবচেয়ে জ্ঞানী বা অভিজ্ঞ ব্যক্তি হয়, সেরকম একটা মানুষের কাছ থেকে কিন্তু বাচ্চারা শিখতে পারবে আর সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে শিখবে। আর দ্য টিউটার মে মডেল বিহেভিয়ার অর প্রোভাইড ভার্বাল ইনস্ট্রাকশন ফর দ্য চাইল্ড। তাহলে টিচারটাকে আরও কী করতে হবে না, ভার্বাল ইনস্ট্রাকশনের মাধ্যমে কিন্তু তাকে পড়াতে হবে, শেখাতে হবে, তাকে তার কগনিটিভ ডেভেলপমেন্টটা কিন্তু ঘটাতে হবে কিসের মাধ্যমে না, ভার্বাল ইন্টারাকশনের মাধ্যমে। ভাইগটস্কি রেফার্স টু দিস অ্যাজ কোঅপারেটিভ অর কোলাবোরেটিভ ডায়ালগ। তিনি বললাম আগেই যে তিনি দুটো বিষয়ের উপর সবথেকে গুরুত্ব দিয়েছেন, যে কোঅপারেটিভ এবং কোলাবোরেটিভ ডায়ালগের উপর তিনি মুখ্যত গুরুত্ব দিয়েছেন। এছাড়া দ্য চাইল্ড সিক্স টু আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাকশন অর ইনস্ট্রাকশন প্রোভাইড বাই দ্য টিউটর, then internalization the information using it to guide or regulate their own performance। তো কী বলছে যে একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে তারা শিখবে এবং শেখার পর তারা নিজে নিজে সেই বিষয়টাতে করার চেষ্টা করবে এবং সে করার ক্ষেত্রে তারা যাতে অভিজ্ঞ হয়ে উঠতে পারে সেই সম্পর্কে কিন্তু টিচার লক্ষ্য রাখবে। এবং তারপরেও যদি কোনো সাহায্য তাদের হয়ে থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রে সেই টিচার বা টিউটার তাদেরকে সহযোগিতা করবে। নেক্সট আমরা আসছি, দেখো যেটা আমরা চিত্রের মাধ্যমে বুঝলাম, MKO মোর নলেজেবল আদার। এই মোর নলেজেবল আদার সম্পর্কে কি বলেছেন ভাইগটস্কি, যে আমরা যে বিষয়টা শিখতে চলেছি সেই বিষয়টা সম্পর্কে অভিজ্ঞ একজন ব্যক্তি হলো মোর নলেজেবল পারসন অর্থাৎ MKO পারসন। এদের মধ্যে মানে ডিফারটা কি থাকে যে দেখো এখানে লেখা আছে যে someone who has a better understanding or a higher ability level than the learner। যে শিখতে চলেছে, হ্যাঁ, যে লার্নার তার থেকে যেন মোর নলেজেবল হয়, মোর আন্ডারস্ট্যান্ডিং হয় আর হায়ার অ্যাবিলিটি তার মধ্যে থাকে উইথ রেসপেক্ট টু এ পার্টিকুলার টাস্ক, প্রসেস অর কনসেপ্ট। কোন বিষয়টা, মানে পার্টিকুলার যে বিষয়টা সম্পর্কে সেই ছাত্র বা ছাত্রী লার্নার জানতে চাইছে সেই বিষয়টা সম্পর্কে, সেই পার্টিকুলার টাস্ক, প্রসেস আর কনসেপ্ট সম্পর্কে যেন সেই ব্যক্তি কী হয়, বেটার আন্ডারস্ট্যান্ডিং হয় আর হায়ার অ্যাবিলিটি যেন তার মধ্যে থাকে। আরেকটা কি বললাম, যে ব্যক্তি যে মোর নলেজেবল যেন পারসন হয়ে থাকে। দেখো এখানে লেখা আছে মোর নলেজেবল অ্যাবাউট দ্য টপিক বিং লার্ন দ্যান দ্য লার্নার ডাজ। ওকে,
দেন আমরা আসছি দেখো নেক্সট দেখো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ওটা আমরা আগেই বুঝলাম চিত্রের মাধ্যমে, যে এমন একটা পরিসীমা বা এমন একটা লক্ষ্য যেখান থেকে ওই লার্নার বা সেন্টারে যে ব্যক্তিটা রয়েছে সে পৌঁছতে চাইছে যেই জায়গাটায়, সেই লক্ষ্য বা উদ্দেশ্যই হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, ডিফারেন্সটা কি দেখো কি থাকবে, this is an important concept that relates to the difference between what a child can achieve independently and what a child can achieve with guidance and encouragement from a skilled partner. তো কী বলছে যে একজন চাইল্ড বা একজন শিশু নিজে নিজে যতটুকু করতে পারে সেখান থেকে যে পর্যন্ত সে করতে চাইছে, হ্যাঁ, কিন্তু করে উঠতে পারছে না, তার মধ্যে যে পার্থক্যটা সেটাই হচ্ছে ZPD, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আর এই যে পার্থক্যটা অতিক্রম করতে যে গাইডেন্সটা তার প্রয়োজন হচ্ছে, যে সহযোগিতাটা তার প্রয়োজন হচ্ছে বা এনকারেজমেন্টটা তার প্রয়োজন হচ্ছে, সেইটা কোন ব্যক্তির কাছ থেকে পাবে না স্কিল্ড পার্টনারের কাছ থেকে, একজন স্কিল্ড পার্টনারের কাছ থেকে কিন্তু পাবে। অর্থাৎ সহযোগিতাটা পাওয়ার যে কথাটা বলা হচ্ছে একজন স্কিল্ড পার্টনারের কাছ থেকে পাবে। অবশ্যই এটা মনে রাখতে হবে সেই পার্টনারের ওপর সে যেন ডিপেন্ডেন্ট না হয়ে যায়, শুধুমাত্র হেল্পটা সে যেন পায়, সে যেন ডিপেন্ডেন্ট না হয়ে যায়, সেই সতর্কতাটা মাথায় রেখে যে হেল্প করছে, যে গাইড দিচ্ছে তাকে কিন্তু মাথায় রেখে, এই ব্যাপারটা মাথায় রেখে হেল্পটা করতে হবে। আর কি বলছে দেখো, যে ভাইগটস্কি যে জিনিসটা বলেছে যে জোন অফ প্রক্সিমাল development as the area where the most sensitive instruction or guidance should be given, allowing the child to develop skill they will then use on their own developing higher mental function। এই যে ব্যাপারটা বললাম যে সে যেন ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, সে কিন্তু ডিপেন্ডেন্ট যেন না হয়ে যায় সেই পার্টনারের প্রতি, যে তাকে সহযোগিতা করছে বা হেল্প করার চেষ্টা করছে, সেই হেল্পটা যেন কি হয়, টেম্পোরারি হয়, সেই বিষয়টা মাথায় রেখে হেল্পটা তাকে করতে হবে। নেক্সট আমরা আসছি দেখো ভাইগটস্কি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। ভাইগটস্কি বিলিভ দ্যাট ল্যাঙ্গুয়েজ ডেভেলপস ফ্রম সোশ্যাল ইন্টারাকশান। আগেই আমরা বলেছি যে ভাইগটস্কি ল্যাঙ্গুয়েজের ওপর কিন্তু খুব জোর দিয়েছেন। তিনি বলেছেন যে এই ল্যাঙ্গুয়েজ কিন্তু সোশ্যাল ইন্টারাকশানে সহযোগিতা করে। ল্যাঙ্গুয়েজ কিন্তু কি করছে না সোশ্যাল ইন্টারাকশানে সহযোগিতা করছে, আর সোশ্যাল ইন্টারাকশানটাকে ডেভেলপ হওয়ার ক্ষেত্রেও কিন্তু ল্যাঙ্গুয়েজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তিনি বলছেন। আর এছাড়াও আমরা দেখলাম যে ল্যাঙ্গুয়েজকে তিনি এতটাই গুরুত্ব দিয়েছেন যে যেখানে পিঁয়াজের থেকে তার একটা পুরোপুরি অপোজিট তত্ত্ব বা অপোজিট থিওরি আমরা পেয়ে গেলাম, যেটা কিনা পিঁয়াজে বলেছেন যে আগে বাচ্চাদের মধ্যে থট আসে, তারা চিন্তা ভাবনা করতে শেখে, তারপরে তারা ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে শেখে। কিন্তু ভাইগটস্কি বলছে কি না, আগে ল্যাঙ্গুয়েজটা তারা শিখে যায় এবং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তারা চিন্তা ভাবনা করতে শেখে। ঠিক আছে, দেন হচ্ছে দেখো কি বলছে, ভাইগটস্কি ভিউড ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ ম্যানস গ্রেটেস্ট টুল, এ মিনস ফর কমিউনিকেটিং উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড। হ্যাঁ, ভাইগটস্কি কি বলছে যে এইটা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ হলো একটা বিখ্যাত টুল, যেটা কিনা বাইরের জগতের সঙ্গে কমিউনিকেটিং করতে আমাদেরকে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগিতা করে থাকে কিন্তু ল্যাঙ্গুয়েজ। তো নেক্সট আমরা আসছি দেখো ভাইগটস্কি অন ল্যাঙ্গুয়েজ। ভাইগটস্কি কি বলেছেন, থট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আর ইনটাইটলি সেপারেট সিস্টেম ফ্রম দ্য বিগিনিং অফ লাইফ, হ্যাঁ, মার্জিং অ্যাট অ্যারাউন্ড 3 years অফ এজ। তো তিনি কি বলছেন যে আমরা যখন ছোট থাকি, অর্থাৎ আমাদের বয়স যখন 3 বছরের আগে পর্যন্ত থাকে, তখন আমাদের মধ্যে ল্যাঙ্গুয়েজ আর
থট, এই দুটো কিন্তু আলাদা আলাদাভাবে অবস্থান করে থাকে। কিন্তু পরবর্তীতে অর্থাৎ যখন আমাদের বয়স 3 বছর অতিক্রম করে যায়, তখন এই দুটো কিন্তু মার্জিং হয়ে যায়, অর্থাৎ তখন এই দুটো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত হয়ে যায় এবং একে অপরকে সহযোগিতা করে। অর্থাৎ থট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু আলাদা, এই দুটোকে আর তারপর থেকে আলাদা করা যায় না, এটা ভাইগটস্কির মতে। অ্যাজ দিস পয়েন্ট স্পিচ অ্যান্ড থট বিকাম ইন্টারডিপেন্ডেন্ট, এই দুটোর মধ্যে একটা আন্তঃসম্পর্ক গড়ে ওঠে ভাইগটস্কির মতে। তারপর নেক্সট দেখো, তিনি অর্থাৎ ভাইগটস্কি 3 ফর্মস অফ ল্যাঙ্গুয়েজের কথা তিনি বলেছেন। ঠিক আছে, 3 ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ কী কী আমরা দেখে নেব এবার। 3 ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ, প্রথম হচ্ছে সোশ্যাল স্পিচ, অর্থাৎ সামাজিক কথাবার্তা, যেটা কি আমাদের কোন এজ থেকে শুরু হয় না, জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত এই সোশ্যাল স্পিচ আমাদের মধ্যে উপস্থিতি থাকে। হুইচ ইজ এক্সটার্নাল কমিউনিকেশন ইউজ টু টক টু আদার্স, একে অন্যের সাথে কথা বলার জন্য আমাদের এই সোশ্যাল স্পিচটা দরকার হয়ে থাকে। তারপরে হচ্ছে দেখো প্রাইভেট স্পিচ, যেটা কিনা পিয়াজে যাকে বলেছে কি ইগোসেন্ট্রিক স্পিচ। ঠিক আছে, এই স্পিচটা কখন থেকে দেখা যায় না, ফ্রম দ্য এজ অফ 3, মানে যখন থেকে ল্যাঙ্গুয়েজ আর থট একত্রিত হয়ে যাচ্ছে তখন থেকে দেখা যাচ্ছে এই প্রাইভেট স্পিচ, যেটাকে পিয়াজে বলেছে ইগোসেন্ট্রিক স্পিচ। এই সময় কি হয় না, which is directed to the self and serves an intellectual function। এখানে নাম্বারিংগুলো একটু উল্টোপাল্টা হয়ে গেছে, তোমরা একটু দেখে নিও। দেন হচ্ছে দেখো সাইলেন্ট ইনার স্পিচ। সাইলেন্ট ইনার স্পিচ মানে হচ্ছে যে নিজের মধ্যে যে কথাবার্তা বলা, নিজের উদ্দেশ্যে বা নিজের মধ্যে আলাপ আলোচনা করা, সেটাই হচ্ছে সাইলেন্ট ইনার স্পিচ। ঠিক আছে, ফাইনালি প্রাইভেট স্পিচ গোজ আন্ডারগ্রাউন্ড, যেখানে আমাদের প্রাইভেট স্পিচটা নিজেদের মনের মধ্যেই হয়ে থাকে। মানে জোরে এই প্রাইভেট স্পিচটা কি হয়, আমরা জোরে জোরে কথা বলে করে থাকি, আর এটা কি আমরা জোরে জোরে উচ্চারণ না করে নিজের মনের মধ্যে যে কথাটা বলি, সেটা হচ্ছে সাইলেন্ট ইনার স্পিচ। এইটা তারপরে হচ্ছে দেখো এইটা কোন এজ থেকে দেখা যাচ্ছে না, ফ্রম দ্য এজ অফ 7, যেটা এখনও পর্যন্ত আমাদের মধ্যে কিন্তু উপস্থিত আছে। যে আমরা মনে মনে যদি কোনো কিছু চিন্তা ভাবনা করি, হ্যাঁ, বা কোনো সম্পর্কে আমরা যদি নিজের সাথে নিজে আলোচনা করি, তাহলে আমরা নিজের মনের মধ্যে সেটাকে চিন্তা ভাবনা করে থাকি, সেটা আমরা জোরে জোরে বলি না। নেক্সট আসছে দেখো এডুকেশনাল ইমপ্লিকেশন। এই যে ব্যাপারগুলো আমরা পড়লাম, সেগুলো এডুকেশনে আমরা কিভাবে ইমপ্লিকেশন করতে পারি। প্রথমত তো জেডপিডিটা আমরা দেখব। জেডপিডিটা পড়ার সময় দেখবে আমরা একটা গণিত করার বিষয়ে একটা উদাহরণ আমরা দিয়েছি। তো সেই গণিতের বিষয়টা তোমরা যদি মাথায় রেখে বোঝো, তাহলে এডুকেশনাল ইমপ্লিকেশনটা সেখানে হয়ে যাচ্ছে। দেখো, যে আমরা যখন অঙ্কটা করতে চাইছি কিন্তু করে উঠতে পারছি না, তখন ম্যাথের টিচার আমাদেরকে সেই অঙ্কটা করতে সহযোগিতা করছে, কিন্তু পরবর্তীতে সেই প্রসেসিংয়ের মাধ্যমে আরও যে অঙ্ক আছে সেগুলো আমরা নিজেরাই তখন করে উঠতে পারছি। তো আমরা যখন করে উঠতে পারছি না, তখন আমরা যতটুকু জানি যতটুকু আমরা আগে জেনেছি সেইটুকুর মধ্যে আমরা নিশ্চয়ই ইন্ডিপেন্ডেন্ট আছি, কিন্তু আমরা আরও জানতে চাইছি। ঠিক আছে, এই যে আরও জানতে চাইছি, মাঝখানে যে বিষয়টা আরও জানার বিষয়টা, সেটাই হচ্ছে তোমার জেডপিডি। ঠিক আছে, যে উদ্দেশ্য, যে অঙ্কটা আমরা জানতে চাইছি যে করে উঠতে পারছি না, সেটাই হচ্ছে জেডপিডি। এবং মাঝখানে যে না জানার বিষয়টাকে জানতে সহযোগিতা করছে নিশ্চয়ই আমার ম্যাথের টিচার। সেই ম্যাথের টিচার তখন হয়ে যাচ্ছে আমাদেরকে স্ক্যাফোল্ডিং, অর্থাৎ তিনি সহযোগিতা করছেন আমাদেরকে ম্যাথটা করার জন্য, কিন্তু পরবর্তীতে আমরা সেই ধরনের অঙ্কগুলো নিজেই করে উঠতে পারছি। ঠিক আছে, তখন আমরা আবার কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। মানে কোনো একটা অজানার কোনো জানা থেকে অজানায় পৌঁছানো এবং সেই অজানা থেকে আবার জেনে যাওয়া যে ব্যাপারটা, সেটাই হচ্ছে আমাদের তোমার জেডপিডির স্ক্যাফোল্ডিং এবং ইন্ডিপেন্ডেন্টের ব্যাপারটা। হ্যাঁ, এইভাবে আমরা এডুকেশনাল ইমপ্লিকেশনটা মনে রাখ। তো দেখো, এখানে একটা ছকের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি, ডায়াগ্রামের মাধ্যমে, যে সোশ্যাল, হিস্টোরিক্যাল, কালচারাল, mediation, social interaction with others, ZPD and scaffolding interaction, thought and language, এগুলো কি করছে যে ভাইগটস্কি থিওরি থেকে
ক্লাসরুমে আমরা এই বিষয়গুলো কিন্তু ব্যবহার করতে পারি। তো জেডপিডিটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা আমরা পড়লাম। এই জেডপিডি স্ক্যাফোল্ডিং ইন্টারেকশন এই ব্যাপারটা আমরা উদাহরণ দিয়ে বুঝলাম। এরপর কি দেখো, যেটা হচ্ছে সোশ্যাল, হিস্টোরিক্যাল, কালচার, মিডিয়েশান, এগুলো কি যে সামাজিকভাবে যে বিষয়গুলো আমাদের উঠে আসছে, হিস্টোরিক্যাল অর্থাৎ ঐতিহাসিকভাবে, যে কালচার, যে নৈতিকতা, যে ভ্যালু, হ্যাঁ, সেইগুলো আমরা কি করছি না, আগের থেকে যে বিষয়গুলো আমাদের পরিবারে চলে আসছে, যে নৈতিকতার বিষয়গুলি, সেগুলো আমরা জানছি এবং জানার পরে সেই ভ্যালুটা, সেই নৈতিকতাটা আমাদের মধ্যে কাজ করছে এবং ক্লাসরুমে সেইটাকে ব্যবহার করে আমরা সমতা বজায় রেখে চলার চেষ্টা করছি। যেমন হচ্ছে ধরো, আমাদেরকে বাড়িতে শেখানো হয় যে গুরুজনদের শ্রদ্ধা করা, তাদের সাথে কিভাবে কথা বলা হয়, বন্ধুদের সাথে কিভাবে কথা বলতে হয়, মিশতে হয়, এইগুলো কিন্তু আমরা মোরাল সোশ্যাল ভ্যালুগুলো আমরা কিন্তু পরিবার এবং প্রতিবেশীর কাছ থেকে জানতে পারি এবং সেই বিষয়গুলো আমরা ক্লাসরুমে ব্যবহার করে চলে থাকি। ঠিক আছে, এই যে বিষয়গুলো, এইগুলো আমরা এইভাবেই ক্লাসরুমে ব্যবহার করতে পারি। এছাড়াও সোশ্যাল ইন্টারাকশান উইথ আদার্স, ক্লাসরুমে বিভিন্ন ধর্মাবলম্বী আমাদের পিয়ার গ্রুপের মধ্যে থাকে, অথচ আমরা কি করি, সবাই মিলেমিশে কিন্তু একত্রে সেই ক্লাসরুমে থাকি। ঠিক আছে, এবং একে অপরকে জানার চেষ্টা করি, হ্যাঁ, বন্ধুত্ব করার চেষ্টা করি। এইটা আমরা একটা ক্লাসরুমের ক্ষেত্রে সোশ্যাল ইন্টারাকশানটা এইভাবে আমরা মনে রাখতে পারি। এছাড়া থট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এই যে কোনো একটা বিষয় হয়তো টিচার আমাদেরকে প্রশ্ন করলো, সেই বিষয়টা সম্পর্কে আমরা চিন্তা ভাবনা করলাম এবং সেইটার উত্তর দেওয়ার চেষ্টা করলাম। ঠিক আছে, এই বিষয়টাকে মাথায় রেখে আমরা থট অ্যান্ড ল্যাঙ্গুয়েজটা এইভাবে ব্যবহার করে থাকতে পারি ভাইগটস্কি থিওরি থেকে যে বিষয়গুলো আমরা পেয়ে থাকছি। তো দেখো, ক্রিটিক্যাল এভালিউশনের মাধ্যমে কি ভাইগটস্কি তত্ত্ব থেকে আমরা যে অ্যাজাম্পশনটা পেয়ে থাকি, সেটা কি, যে ইট ইজ রিলেভেন্ট টু অল cultures. It is relevant to all cultures. আর কি, indeed in some instant observation and practice may be more effective ways to learning certain skill. তো সার্টেন স্কিল মানে কোনো স্কিল শেখার জন্য আমাদেরকে কি করতে হবে, যে আমাদের মধ্যে ইন্টেন্সিভ থাকতে হবে এবং অবজারভেশন করতে হবে এবং প্র্যাকটিস। এই তিনটের মাধ্যমে যে সবচেয়ে বেশি তাড়াতাড়ি আমরা শিখন করতে পারি, সেই বিষয়টা লিভ ভাইগটস্কি বলেছেন। এবং এই যে বিষয়টা, এই বিষয়টা নিজের বাচ্চাদের ওপরেও তিনি দেখেছিলেন, যে তার বাচ্চারা কিন্তু শেখানোর থেকে সবচেয়ে বেশি তারা অবজারভেশন করে প্র্যাকটিসের মাধ্যমে আরও বেশি তাড়াতাড়ি শিখে ফেলছে। এই বিষয়টা তিনি নিজেদের বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করেছিলেন। তো এই ছিল আজকে আমাদের সেশন। হ্যাঁ, পরবর্তী সেশন আমরা আসবো অন্য একটা তত্ত্ব নিয়ে।